ওয়াইন্ডিং সেকশন থেকে একটা ম্যাথ আমি লিখি, এটা তোমরা বাসায় করে আমাকে দেখিও আগামী ক্লাসে। স্যার একটু উপর করলে মনে হয় ভালো হইতো স্যার, মানে আগের লেখাটা লিখতে পারিনি। কোনটা? জি স্যার। এটা এটা আগের লেখা না, এটা রিং ফ্রেমের মেথড লেখা। ব্যাস। লিখে ফেলো এটা, ফাইন্ড আউট দ্য প্রোডাকশন অফ এন অটোকোনার ইন অটোকোনার আর ওয়াইন্ডিং মেশিন একই জিনিস। যেহেতু আমরা কোনিং করার কাজটা স্বয়ংক্রিয়ভাবে করি, এই জন্য ওয়াইন্ডিংটাকেই আমরা অটোকোনার বলতে পারি। হুইচ রানস ইন ফলোইং স্পেসিফিকেশন: ডেলিভারি স্পিড 1200 মিটার পার মিনিট, নাম্বার অফ হেড হচ্ছে 120। নাম্বার অফ হেড মানে নিশ্চয়ই তোমাদের মনে আছে, ওয়াইন্ডিং মেশিনের যে ওই যে এক একটা ড্রামকে আমরা হেড বলি। তো যতগুলা ড্রাম, নাম্বারও ততগুলাই হচ্ছে হেড, একই জিনিস, হেডকেই আমরা ড্রাম বলি। তো এখানে আমরা নম্বর অফ ড্রামও লিখতে পারতাম, সমস্যা ছিল না। আর ইয়ার্ন কাউন্ট 40, এফিসিয়েন্সি 95%, ওয়েস্ট 2%। এটা তোমরা নিজেরাই করতে পারবা, কারণ সরাসরি ডেলিভারি স্পিড দেওয়াই থাকে, ওয়াইন্ডিং মেশিনে ডেলিভারি স্পিডটা লেখাই থাকে। তো ইয়েতেও পাওয়া যায়, মেশিনের হচ্ছে যেই তোমার স্ক্রিন, মেশিন স্ক্রিনেও ডেলিভারি স্পিড পাওয়া যায়। তো ডেলিভারি স্পিডটা দিয়ে হচ্ছে প্রোডাকশন শুরু করতে হবে আর কি। তারপরে হচ্ছে বরাবর যেরকমটা করি, মিটার থেকে কাউন্টের সাথে মিলে ওই 3 লাইন অনুসরণ করে করে ফেলবো। আর শুধু নাম্বার অফ হেডটা গুণ হবে, ব্যাস। কেজি পার শিফটে বের করে ফেলবো। এইটুকুই হচ্ছে এখান থেকে কাজ। এটা করে নেক্সট ক্লাসে আমাকে দেখাও। আমরা চলে যাব হচ্ছে জুট। জুট নিয়ে আমরা একটু বেসিক আইডিয়া রাখি। যেহেতু আমাদের দেশে জুটের ব্যবহার খুবই কম, নাই বললেই চলে, তো জুট নিয়ে আমরা খুব বেশি আসলে গভীরে যাই না, কিছু বেসিক আমরা জেনে রাখি। যেহেতু আমাদের দেশে কটন স্পিনিং এরই হচ্ছে প্রচলন বেশি, তো কটনটার উপরে আমাদের জোর দেওয়া হয় বেশি।
তো জুটের কিছু অংশ আমরা হচ্ছে ইয়ার্ন 1 এ করে এসেছি। জুটের কিছু অংশ আমরা ইয়ার্ন 1 এ করে আসছি। যেমন হচ্ছে জুটের সিলেকশন কিভাবে হয়। তারপরে আমরা জুটের সিলেকশনের পর আমরা জুটের কার্ডিং এ চলে গিয়েছিলাম। সিলেকশনের পরে হচ্ছে এই সফেনিং, তারপরে হচ্ছে এই সমস্ত কাজ শেষে উম আমরা হচ্ছে দেখেছিলাম স্প্রেডার, সফেনার ২ ধরনের মেশিন ছিল সেখানে। তারপরে হচ্ছে আমরা জুটের কার্ডিং এ গিয়েছি। জুটের কার্ডিং এর মধ্যে ৩ ধরনের কার্ড আমরা দেখেছিলাম। ব্রেকার কার্ড, ফিনিশার কার্ড এবং টিজার কার্ড। একটুখানি পার্থক্য ছিল, যদিও প্রিন্সিপাল আসলে একই, কিন্তু একটুখানি পার্থক্য ছিল জুটের কার্ডিং এর সাথে আমাদের কটন কার্ডিং এর। এরপরে হচ্ছে জুটের ড্রয়িং। তো জুটের ড্রয়িং থেকে আমরা কিছু জিনিস পড়বো। জুটের সম্ভবত তোমাদের কন্টেন্ট গুলি হচ্ছে যে বেসিক জুট কন্টেন্ট ফোল্ডার এখানে আছে। বেসিক জুট কন্টেন্ট ফোল্ডার এখানে থেকে আমরা নামায় নিব। এই তো জুট ড্রয়িং। জুট ড্রয়িং এর ক্ষেত্রে সবার প্রথম আমাদের এখানে বলা হচ্ছে, আমরা কিছুক্ষণ পরেই বেসিক গুলো আমরা হচ্ছে একটু ইয়েতে দেখে নিব, ভিডিও থেকে দেখে নিব। তো প্রথমত হচ্ছে আমাদের জুট ড্র ফ্রেমের অবজেক্ট কি, অর্থাৎ কেন আমরা জুট ড্র ফ্রেম ইউজ করতে চাই। সবার প্রথম অবজেক্ট হচ্ছে স্ট্রেটেনিং অফ ফাইবারস ইন দা স্লাইভার। কারণ সবার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা ফাইবার গুলিকে স্ট্রেট করতে চাই। তারপরে হচ্ছে তাকে আমরা প্যারালাল একটা ফর্মে নিয়ে আসতে চাই। তারপর হচ্ছে যেহেতু ড্র ফ্রেম, সুতরাং এখানে অবশ্যই ড্রাফট হবে। এই জিনিসটাকেই বলা হয়েছে টু রিডিউস দ্য ওয়েট পার ইউনিট লেংথ অফ স্লাইভার। অর্থাৎ আমরা যে স্লাইভারটা ব্যবহার করি এই স্লাইভারের ওয়েট পার ইউনিট লেংথ বা মাস পার ইউনিট লেংথ যাই বলো না কেন, এটাকে হচ্ছে কমায় নিয়ে আসা। কারণ কার্ডেড স্লাইভারটা বেশ একাধারে, আমরা হচ্ছে কটন ড্র ফ্রেমে যেরকম একাধিক কার্ডেড স্লাইভারকে আমরা একসাথে করেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ডাবলিং। এবং এই ডাবলিং আমরা করেছিলাম হচ্ছে ইভেননেস বাড়ানোর জন্য। ইভেননেস বাড়ানোর জন্য ডাবলিং করার পর আমরা দেখলাম যে ধরা যাক 6টা স্লাইভার একসাথে করছি, কিন্তু ডেলিভারি তো একটা। এখন ইভেননেস বাড়ানোর জন্য যখন আমরা 6টা স্লাইভারকে একসাথে করেছি, তখন হলো কি, তখন হয়েছে তার ইভেননেস বেড়েছে ঠিকই, কিন্তু ম্যাটেরিয়ালের থিকনেসটা বেড়ে গেছে। তো আমাকে থিকনেস কমানোর জন্য হচ্ছে আমাকে অবশ্যই ড্রাফট দিতে হবে। সবার শেষে টু রিডিউস দ্য থিক অ্যান্ড থিন প্লেসেস ইন দ্য স্লাইভার। স্লাইভারের মধ্যে হচ্ছে ইভেননেস এর একটা বিষয় থাকে, যে আমরা ডাবলিং কেন করি, ইভেননেস বাড়ানোর জন্য। তো ড্র ফ্রেমের একটা অনেক বড় ইস্যু কিন্তু হচ্ছে ইভেননেস বাড়ানো। যেমন আমি তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে ডেলিভারি স্লাইভার, জুট ড্র ফ্রেমের ডেলিভারি ক্যান এগুলা। আর হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই স্লাইভার যেগুলি দেখা যাচ্ছে, এগুলি সব কিন্তু কার্ডিং মেশিন থেকে আসা স্লাইভার, কার্ডেড স্লাইভার এগুলি। ঠিক আছে? তো এখানে কয়টা কার্ডেড স্লাইভার একসাথে করা হয়েছে, এই যে 4টা একসাথে করলো, 4টা একসাথে করলো, 4টা 4টা করে। তার মানে 20টা। তো তার মানে এখানে একাধিক সংখ্যক স্লাইভারকে কিন্তু একত্রিত করা হচ্ছে। This thin sliver needs to be fairly uniform and demands sufficient parallel arrangement of fibers in the sliver. Such এই যে এখানে স্লাইভার বের হচ্ছে, ড্রোন স্লাইভার। a thin sliver is produced from thick finisher card sliver by using several drawing operations. আমাদের মোটামুটি হাতে কিছুটা সময় আছে, তো আমরা হচ্ছে এটা কি দেখবো কিনা তোমরা নিজেরাও দেখতে পারো। আমি এখান থেকে বেসিক যেগুলি দেখার সেগুলি দেখায় দেই, বাকিটা তোমরা নিজেরা দেখে নিও। এটা হচ্ছে তোমরা এই ইউটিউবে সার্চ দিবা যে এই হাউ ডু দ্য ডু ইট জুট ড্রয়িং, হাউ ডু দ্য ডু ইট জুট ড্রয়িং। তো এটার মধ্যে খুব হচ্ছে তোমার চমৎকার করে এবং বেশ সময় নিয়ে দেখানো হয়েছে।
এটা তোমার হচ্ছে একই সাথে এটা ইন্ডিয়ান সরকারের ওদের হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল, সেই ট্রেনিং প্রোগ্রামের সময় তারা হচ্ছে এই ভিডিওটা বানায়। আর এটা বেশ সহজ ইংরেজি, ইন্ডিয়ান ইংরেজি, তোমরা নিশ্চয়ই শুনছো। তো সেহেতু হচ্ছে খুব একটা কঠিন হবে না এবং বেশ সহজেই কাজটা করে ফেলা যাবে। Each drawing operation employs basically two sets of rollers, slow moving retaining rollers and fast moving drawing rollers, through which the slivers are passed. তার মানে বোঝানো হচ্ছে আমাদের এখানে আসলে ড্র ফ্রেমে তো, কটনের ড্র ফ্রেমে তো হচ্ছে ড্রাফটিং রোলার ছিল। তো এখানে হচ্ছে এই ড্রাফটিং কাদের মধ্যে হবে, দুই ধরনের রোলারের মধ্যে হবে। একটা হচ্ছে পিছনে যে থাকবে তার নাম হচ্ছে রিটেইনিং রোলার, এবং যে সামনে থাকবে তার নাম হচ্ছে ড্রয়িং রোলার। কটনের সাথে নাম একটু আলাদা হবে, দেখতে তার দেখার ধরন একটু আলাদা হবে, ঠিক আছে? তো এবং এই জায়গাটার মধ্যে যে যে রিটেইনিং রোলার এবং হচ্ছে ড্রয়িং রোলার, তাদের মাঝখানে হচ্ছে অবশ্যই গতির পার্থক্য থাকবে, আমরা কটনের ড্র ফ্রেমে যেরকমটা দেখেছি। By this process called drafting, the input sliver count, say C in, is converted to an output sliver of lower count, say C out, which is simply equal to C in divided by the amount of draft, the ratio between the surface speeds of retaining and drawing rollers. এটা একটা ছোটবেলার পড়া আমাদেরকে বললো যে হচ্ছে যদি এরকম হয়, আহ, তোমার যেটা ইনপুট ম্যাটেরিয়াল, সে তো কোর্সার, অবশ্যই ড্রাফটিং জোনে সে তো কোর্সার ম্যাটেরিয়াল বের হওয়ার সময় যেহেতু আমার হচ্ছে ড্রয়িং রোলারের সারফেস স্পিড বেশি, সেটা অনেক দ্রুত ঘুরছে এবং সারফেস স্পিডও বেশি, তাহলে অবশ্যই এখানে একটা ড্রাফট হবে। আর যদি আমি ধরি যে ইনপুট ম্যাটেরিয়ালের কাউন্ট হচ্ছে সি, সি ইন অর্থাৎ হচ্ছে কাউন্ট ইন, মানে ইনপুট ম্যাটেরিয়ালের কাউন্ট, এর চাইতে অবশ্যই কিন্তু আউটপুট ম্যাটেরিয়ালের কাউন্টটা চিকন হবে, কারণ আমরা ড্রাফটের মাধ্যমে তো এটাই করি যে কোর্সার ম্যাটেরিয়ালকে আমরা ফাইনার বানাই। তো তাহলে হচ্ছে এখন যদি আমি বলি ড্রাফটের মান কত এই রিটেনিং রোলার এবং ড্রয়িং রোলারের মধ্যে, তোমার ড্রাফটের মান কত, তাহলে আমি যদি বের করতে পারি আমি এটা দুই ভাবে, একটা হচ্ছে কাউন্ট দিয়ে আর একটা হচ্ছে সারফেস স্পিড দিয়ে। এটা কিন্তু ছোটবেলার পড়া, যদি মনে না থাকে তাহলে এখন নোট ডাউন করে রাখো। ড্রাফট আমরা বের করতে পারি, ড্রাফটিং জোনে টোটাল ড্রাফট আমরা বের করতে পারি দুই উপায়ে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালের কাউন্ট দিয়ে, ফিড এবং ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট দিয়ে, আরেকটা হচ্ছে সারফেস স্পিড দিয়ে, যে এই মুভিং রোলার গুলির সারফেস স্পিড দিয়ে। যদি আমরা সারফেস স্পিড দিয়ে বের করি তাহলে ড্রাফটের মান হবে যার সারফেস স্পিড বেশি সে উপরে থাকবে। তার মানে যেহেতু এখানে রিটেইনিং রোলারের চাইতে ড্রয়িং রোলারের সারফেস স্পিড বেশি, তাহলে এটার সারফেস স্পিড S2 উপরে যাবে, আর যার হচ্ছে সারফেস স্পিড কম S1 সেটা হচ্ছে নিচে যাবে। এটা একটা সারফেস স্পিড দিয়ে যদি আমি বের করি, তখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট। তখন আমরা, সরি, এটাকে আমরা তখন বলবো হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। যদি আমরা সারফেস স্পিড দিয়ে বের করি ড্রাফট, তখন সেই ড্রাফটটাকে আমরা বলবো হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। আর যদি আমরা কাউন্ট দিয়ে বের করতে চাই, তখন হচ্ছে যেই কাউন্টের সংখ্যাটা বেশি, ফাইনার কোর্সার না, যেটা সংখ্যাটা বেশি সেটাকে উপরে রাখবো এবং হচ্ছে যেটা সংখ্যাটা কম সেটাকে হচ্ছে নিচে রাখবো। যদি এই পদ্ধতিতে আমরা কাউন্ট বের করি তখন সেটাকে বলা হবে হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট। হয় ফিড উপরে থাকবে, ফিড কাউন্ট উপরে থাকবে, বা ডেলিভারি কাউন্ট নিচে থাকবে, কিংবা ডেলিভারি কাউন্ট উপরে থাকবে অথবা ফিড কাউন্ট নিচে থাকবে। তো যার মান বেশি, যেই কাউন্টের মান বেশি, ফিড হোক অথবা ডেলিভারি, সেটাকে আমরা উপরে রাখবো। এইভাবে যদি আমরা করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট। Rollers. By the process of যদি না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করো। drafting, the fibers also become more parallel. তো ড্রাফট করলে তো প্যারালাল। Let us now a lot of shorter fibers along with them, mainly due to thereby the chance of আমাদের মেশিনে কিভাবে কাজ হয়, আমাদের মেশিনে হচ্ছে এরকম থাকে, এক জোড়া হচ্ছে রিটেইনিং রোলার থাকে এবং আরেক জোড়ার সামনে ড্রয়িং রোলার থাকে, আমরা মাত্র কিছুক্ষণ আগে যেটা দেখেছি। তবে রিটেইনিং রোলার এবং ড্রয়িং রোলারের তাদের মাঝখানে ড্রাফট হয়, ঠিক আছে, তবে এর মাঝখানে আরো কিছু তোমার হচ্ছে
চিরুনি থাকে, যেখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলি চিরুনি বারবার এসে হচ্ছে এই রিটেইনিং এবং হচ্ছে ড্রয়িং রোলারের মাঝখানের ফাইবার গুলিকে হচ্ছে আঁচড়ে যাচ্ছে। তো এই যে পিনগুলি দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে গিল পিন, GILLPIN। এই পিনগুলিকে বলা হয় হচ্ছে গিল পিন। আর গিল পিনগুলি এই নিচে কাঠের ফ্রেমের উপরে বসানো থাকে। এই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে ফলার বার। এই পিনগুলিকে বলা হচ্ছে গিল পিন, আর গিল পিন যেই ফ্রেমের উপরে বসানো থাকে এগুলিকে বলা হয় হচ্ছে ফলার বার, FALLER এগুলিকে বলা হচ্ছে ফলার বার। তাদের কাজ হচ্ছে এই যে তোমরা দেখো 3টা স্লাইভার মিলে একসাথে ডাবলিং হয়ে একটা হয়ে বের হয়ে যাচ্ছে, এবং অবশ্যই রিটেনিং এবং ড্রয়িং রোলারের মাঝখানে তারা কিন্তু ড্রাফটও হচ্ছে। তো মাঝপথে ফলার বার করলো কি তাদেরকে এসে আছড়ে দিয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে তার প্যারালালাইজেশনটা আরো ভালো হবে। of formation of more amount of thick and thin places gets reduced, and thereby the irregularity in drawn sliver gets reduced. In the jute drawing machines, there is also provision of doubling of slivers by যেহেতু 3টা থেকে একটা করতেছি, তার মানে এখানে ডাবলিং 3, যদি আমরা দুইটা কার্ডের স্লাইভারকে একসাথে করে একটা ড্রোন স্লাইভার বানাই তাহলে আমার ডাবলিং হচ্ছে 2। এটা তো তোমরা আগে থেকেই জানো। which more than one sliver, say irregularity of the output sliver gets reduced due to random chance of overlapping of a thick place of one input sliver onto a thin place of the adjoining input sliver. The objectives of jute drawing are set as A. To reduce the sliver count, that is linear density, in steps by the process of drafting. B. To parallelize the fibers in sliver by the process of drafting. C. To improve progressively the uniformity of sliver by the process of doubling. For producing majority of jute yarns, 3 jute drawing operations are usually carried out. First drawing, followed by second drawing, and finally finisher drawing. এখানে একটা পার্থক্য দেখতে পাচ্ছি যে 3টা ড্রয়িং ব্যবহার করা হতে পারে, ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং এবং ফিনিশার ড্রয়িং। For producing very good quality jute yarns like sail yarn, 4 drawing operations are preferred for much improvement of sliver irregularity before spinning. But ওটার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হচ্ছে সেকেন্ড ড্রয়িং এ আমরা দুইবার হচ্ছে করবো আর কি। হ্যাঁ, for producing inferior quality jute yarns like sacking weft, sliver স্যাক মানে হচ্ছে বস্তা, এটা সবচাইতে হচ্ছে ইনফেরিয়র কোয়ালিটির ইয়ার্ন, স্যাকিং ওয়েফট। তোমরা ওই যে 4টা ক্যাটাগরি পড়ছিলে না, যে স্যাকিং ওয়ার্প, স্যাকিং ওয়েফট, হেসিয়ান ওয়ার্প, হেসিয়ান ওয়েফট। স্যাকিং ওয়েফটটা হচ্ছে সবচেয়ে কোর্সার কোয়ালিটির জুট ইয়ার্ন। irregularity is not much important, and hence true drawing operations, first and finisher drawing, are found sufficient. Nowadays, we are observing that some mills are using 3 passages of drawings for preparation of sacking weft. Let us understand the thinning down process. এখানে ড্রাফটটা দেখানো হয়েছে যে কিভাবে কার্ডিং মেশিন থেকে স্পিনিং পর্যন্ত ধীরে ধীরে চিকন হয়। আমরা এইটুকু অংশ স্কিপ করে মেশিনে চলে যাই। 2 gill type fast drying machine drawn through আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেশিনের ডায়াগ্রাম। তার মানে প্রথমে আমরা যেটা বলেছিলাম যে রিটেইনিং রোলার এবং হচ্ছে ড্রয়িং রোলার, তো এই ছোট দুইটা হচ্ছে রিটেইনিং রোলার, এগুলি হচ্ছে ফলার বার, সাদা রং দিয়ে বোঝানো হচ্ছে, আর ফলার বারের উপরে পিন বসানো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে গিল পিন। তো রিটেইনিং রোলার, এটাকে উপরেরটাকে বলা হচ্ছে জকি রোলার, এই রিটেইনিং রোলার। তো স্লাইভার এসে রিটেইনিং রোলারের হচ্ছে নিচ দিয়ে
জকি রোলারের উপর দিয়ে আরেকটা রিটেনিং রোলারের নিচ দিয়ে যায়, ড্রয়িং রোলারের দিকে আগাতে থাকে। এখানে দুইটা রোলার আছে, একটাকে বলা হয় ড্রয়িং রোলার, একটাকে বলা হয় ড্রয়িং প্রেসিং রোলার। তো এদিক থেকে যখন যায় তখন মাঝপথে গিলপিন তাদেরকে হচ্ছে একটুখানি কম্প করে দেয়। তারপর হচ্ছে ডেলিভারি রোলার। এরপরে এই জায়গায় হচ্ছে একটা তোমার তোমরা এসে দেখেছো যে ফাইবারটা একটু ওয়েভি হয়ে যাচ্ছে। এই ওয়েভিনেসটা আনার জন্য এটাকে বলে ক্রিম্পিং বক্স। আমরা আরেকটু বিস্তারিত জানবো এই ব্যাপারে। ক্রিম্পিং বক্স, তার নিচে হচ্ছে স্লাইভারের ক্যান, এরকমই খুব সিম্পল জিনিস। তাহলে আমি যদি আবার সামারিটা বলি আমাদের জুট ড্র ফ্রেমে, সেটা হচ্ছে রিটেনিং রোলার থাকবে, রিটেনিং রোলারের উপরে থাকবে হচ্ছে জকি রোলার, তারপরে এদিকে আছে হচ্ছে এগুলি ফলার বার, ফলার বারের উপরে গিলপিন, গিলপিন হচ্ছে স্লাইভার গুলিকে কম করতে থাকবে। তার সামনে আছে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার। রিটেইনিং এর চাইতে ড্রয়িং প্রেসিং রোলারের সারফেস স্পিড বেশি থাকার কারণে এখানে হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ড্রাফট হবে। আর ডাবলিং তো অবশ্যই হবে, যেহেতু এখানে আমরা দুইটা বা তিনটা থেকে একটা ড্রোন স্লাইভার বানাবো। তো এরপরে ডেলিভারি রোলার আছে, ফ্লুটেড ডেলিভারি রোলার অর্থাৎ খাঁজ কাটা। আর সবার সামনে হচ্ছে জুটের মধ্যে এই ওয়েভিনেসটাকে নিয়ে আসার জন্য, এটাকে আমরা বলি ক্রিম্প, এই ক্রিম্পিংটাকে নিয়ে আসার জন্য এখানে একটা ক্রিম্পিং বক্স ব্যবহার করা হয়। আর সবার নিচে হচ্ছে স্লাইভারের ক্যান। To a pair of retaining rollers and a self-weighted jockey roller pressing roller, and thereby got drafted in the drafting zone with forward moving several rows of gill pins. Thereafter, the slivers are doubled on the doubling. এই যে এখানে যেমন ধরো দুইটা স্লাইভার একসাথে হয়েছে, এই যে তোমাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখা, এটা ডাবলিং প্লেট যেটা বলা হচ্ছিল। এই এই যে এখানে এইটা একটা স্লাইভার আর এটা একটা স্লাইভার, এই দুইটা স্লাইভার মিলে এই ফ্লুটের ডেলিভারি রোলার নিচে দিয়ে আসতেছে। আর পাশেরটাতে হচ্ছে এই একটা 1 নম্বর, এই হচ্ছে 2 নম্বর, এই দুইটা মিলে ডান দিকের আরেকটা ফ্লুটেড রোলার দিয়ে ডেলিভারি হচ্ছে। সুতরাং এখানে আমাদের এই মেশিনে তোমার হচ্ছে দুইটা স্লাইভার একসাথে হচ্ছে, দুইটা কার্ড স্লাইভার একসাথে হয়ে একটা ড্রোন স্লাইভার বানাচ্ছে। Plate and drawn by a pair of fluted delivery rollers. এই যে এখানে হচ্ছে ক্রিম্পিং হয়ে যায়। কিভাবে ক্রিম্পিং হয় আমরা বলবো পরে। Let us now observe delivery of a creamed sliver into a can. The sliver আচ্ছা, এবার খেয়াল করো যে প্রথম কথা হচ্ছে যে স্লাইভারের মধ্যে আমরা যে হচ্ছে ইয়েটা দেখলাম, ওয়েভিনেসটা দেখলাম, ওটাকে আমরা বলি হচ্ছে ক্রিম্পিং। তো এই ওয়েভিনেসটা আসা আসলে কি জন্য জরুরি, সেটা হচ্ছে ফাইবারকে ওয়েভিনেস, এখানে জুট ফাইবারকে ওয়েভিনেসে নিয়ে আসার উদ্দেশ্য হলো যেন ফাইবারগুলি তাদের মধ্যে ইন্টার ফাইবার কোহেশন বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এই ক্রিম্পিংটা কটনের জন্য জরুরি ছিল না, কারণ কটন হচ্ছে সে নিজে থেকেই, সে স্বাভাবিক অবস্থাতেই সে হচ্ছে তার ওয়েভিনেস কোহেসিভনেসটা তার ভালো। তো এখানে কৃত্রিম ভাবে হচ্ছে ক্রিম্পিনেস তৈরি করার মাধ্যমে জুট ফাইবারটার মধ্যেও একটা হচ্ছে তোমার এই কি বলা যায় ইন্টার ফাইবার কোহেশনকে বৃদ্ধি করার চেষ্টা করা হয়। তো এখন কথা হচ্ছে যে আমরা এই ক্রিম্পিনেসটা কিভাবে তৈরি করব। এখানে একটা হচ্ছে ওয়েটেড লিভার থাকে, যে এখানে একটা লাঠির মতো দেখা যাচ্ছে, এবং এই লাঠিটার উপর একটা ওয়েট বসানো থাকে, ডেড ওয়েট। তোমরা ডেড ওয়েটটা দেখেছো, খেয়াল করেছো কিনা? এই যে এটা হচ্ছে সেই ডেড ওয়েট, এইটা, এটা হচ্ছে সেই ডেড ওয়েট, যেটা দেখবা উপরে নিচে একটু একটু উঠানামা করে। now observe delivery of a creamed sliver into a can. এটা হচ্ছে ডেড ওয়েট, এই আরেকটা ডেড ওয়েট। The আচ্ছা, ডেড ওয়েটের slivers জন্য are যেটা, যে এই ডেড ওয়েটের কারণে তোমার হচ্ছে এই ওয়েটেড লিভারটা হচ্ছে সবসময় নিচের দিকে নেমে থাকতে চায়। তো নিচের দিকে যদি নেমে থাকতে চায় তাহলে তো হচ্ছে স্লাইভার সামনের দিকে যাওয়ার সুযোগ পায় না। স্লাইভার সামনের দিকে যাওয়ার সুযোগ না পেলে হয় কি, স্লাইভার এখানে জমতে থাকে দেখো, এই যে, এবং স্লাইভার গুলি এরকম এস এর মতো পেঁচিয়ে পেঁচিয়ে হচ্ছে জমে যায়। তো যত বেশি স্লাইভার জমে, স্লাইভার তো পিছন থেকে আসতেছেই, তো স্লাইভারের শক্তি বাড়তে থাকে, কারণ সব স্লাইভার তো সামনের দিকে যেতে যাচ্ছে।
একসময় যখন স্লাইভার জমা হতে হতে তাদের শক্তিটা এই ওয়েটেড লিভারের চাইতে বেশি হয়ে যায়, তখন তারা হচ্ছে ওয়েটেড লিভারটাকে ধাক্কা দিয়ে বের হয়ে আসে। কিন্তু এই যে ওয়েটেড লিভারটাকে ধাক্কা দিয়ে বের হয়ে আসার আগে তারা যে এই ক্রিম্পিং বক্সটার মধ্যে এরকম চাপ খেয়েছিল, এই ধরনের প্রেসারাইজড হয়েছিল, এই জন্য এই প্রেসারাইজড হওয়ার জায়গায় জায়গায় ওই ভাঁজটা রয়ে যায়। তারা এই ভাঁজটা থেকে আর হচ্ছে আর বের হতে পারে না, অর্থাৎ এটা তাদের মধ্যে মোটামুটি ভাবে স্থির হয়ে পড়ে যায়। অনেকটা যদি আমরা আয়রন করে যেরকম ভাঁজ তৈরি করি, ঠিক আছে, যে পরবর্তীতে এটাকে আবার সোজা না করলে এটা সোজা হবে না। তো এই ধরনের হচ্ছে একটা ওয়েভিনেস তার মধ্যে চলে আসে। তার মানে হচ্ছে ওয়েটেড লিভারটা এটা এবং তার উপরের যে ডেড ওয়েট এরাই হচ্ছে আসল তোমার হচ্ছে নাটের গুরু এইখানে। তারাই মিলে এই ওয়েটেড লিভারটাকে চাপ দিয়ে স্লাইভার যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে রাখে। স্লাইভার আসার চেষ্টা করে, কিন্তু যেহেতু প্রথমে অল্প কিছু স্লাইভার এসে তাদের শক্তি কম, তো হচ্ছে তারা জমা হয়ে যায় এখানে। পরবর্তীতে যখন তাদের শক্তি বেড়ে যায় তারা হচ্ছে ওয়েটেড লিভারটাকে ধাক্কা দিয়ে নিজেরা বের হয়ে যায়। কিন্তু ওই যে এতক্ষণ ক্রিম্পিং বক্সের মধ্যে প্রেসারাইজড অবস্থায় ছিল, ওই জন্য তাদের মধ্যে একটা ওয়েভিনেস চলে আসে। এটাই হচ্ছে আমাদের জুট ক্রিম্পিং বক্সের মেকানিজম। Crimped within the crimp box with the help of a self-weighted lever. This is Krill, a platform for placement of several finisher card rolls at the feet and unwinding them for continuous feeding. Now, we are observing that the finisher card rolls of different sizes have been kept on the crib. This is the right method for card roll feed, what is called staggered feeding. এখানে আমরা প্যাকেজকে বিভিন্ন ভাবে রেখেছি, কোনোটা একটু ছোট, কোনো একটু বড়, আরেকটা একটু ছোট, আরেকটা একটু বড়। এইভাবে এক একটা প্যাকেজ এক এক রকম সাইজের রেখে দেওয়াকে বলা হয় হচ্ছে স্ট্যাগার্ড ফিডিং। এটাকে হচ্ছে আদর্শ বলা হচ্ছে এই কারণে, কারণ স্ট্যাগার্ড ফিডিং হলে হবে কি সবগুলা প্যাকেজ একসাথে শেষ হয়ে যাবে না। যেমন এখানে নিশ্চয়ই বুঝতে পারতেছো যেটা সবচেয়ে ছোট ওইটা সবার আগে শেষ হবে। তো ওয়ার্কার যখন দেখবে যে এটা ছোট, তখন সে একটা মানে বড় নতুন প্যাকেজকে নিয়ে এসে সে খুব সহজে এখানে ফিট দিয়ে দিতে পারবে, তাকে বেগ পেতে হবে না। আর যদি এরকম হতো যে হচ্ছে 20টা প্যাকেজ একসাথে শেষ হয়ে যাচ্ছে, 20টা কার্ডেড স্লাইভারের রোল, এগুলো কিন্তু কার্ডেড স্লাইভারের রোল, ঠিক আছে, দেখতে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু এগুলো হচ্ছে তোমার কার্ডেড স্লাইভার। এগুলোই কার্ডেড স্লাইভার, কটনের সাথে অনেক পার্থক্য ঠিক আছে, কিন্তু এগুলোই কার্ডেড স্লাইভার। তো তো এমন যদি হয় যে তাকে সবগুলা প্যাকেজে সেম সাইজ হলো, তাহলে তো সবগুলা প্যাকেজ শেষও হবে একসাথে। তখন কিন্তু আমাকে মেশিন বন্ধ রাখতে হবে, প্রোডাক্টিভিটি কমে যাবে, এবং ওয়ার্কারের জন্য তখন হচ্ছে এটা বেশ বেগ পেতে হবে তাকে, যে এই সবগুলি প্যাকেজকে যদি তাকে একসাথে সামলাতে হয়। আর স্ট্যাগার্ড ফিডিং করলে সবগুলো একসাথে শেষ হবে না। The slivers are আচ্ছা, এই যে এখানে হচ্ছে এই ছোট্ট দুইটা রোলার রিটেইনিং রোলার এবং উপরের রোলারটা হচ্ছে জকি রোলার। যেরকমটা বলেছিলাম স্লাইভার গুলি রিটেইনিং রোলারের নিচ দিয়ে, জকি রোলারের উপর দিয়ে, আবার রিটেইনিং রোলারের নিচ দিয়ে যায়, এবং এগুলা হচ্ছে মাঝখানে গিলপিন দেখা যাচ্ছে এখানে চিরুনির মতো। passing through the drafting zone having moving gill pins embedding the slivers. It is seen that some portion of the slivers are overflowing, that is passing over the gill pins, which is totally undesirable since these sliver portions are being drafted without the controlling action of the gill pins and thereby will cause increased sliver irregularity. We are observing how the gill pins are moved by the screws. At the front side, the gill pins are dropped from the up. এটাকে বলা হয় স্ক্রু গিলপিন। গিলপিনে কয়েকটা টাইপ আছে, এটাকে বলে স্ক্রু গিলপিনে, যেখানে একটা তোমার হেলিক্যাল শেপড স্ক্রু ব্যবহার করা হচ্ছে তাকে সামনে নেওয়ার জন্য, গিলপিন গুলিকে সামনে নেওয়ার জন্য। Upper screws to the lower screws by a proper cam movement. Here at the back side,
we are observing how the gill pins are lifted from the lower screws to the upper screws, again by the help of a can. We are observing the doubling plate by which আচ্ছা, এটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার উপরেরটা, এটা নিচে হচ্ছে ড্রয়িং রোলার, ওখান থেকে দুইটা স্লাইভার বের হয়ে আসলো, অর্থাৎ 2:1 doubling. তার মানে 2:1, অর্থাৎ হচ্ছে দুইটা মিলে একটা হয়ে যাবে। ফিট তো দিয়েছিলাম একসাথে চারটা স্লাইভার, একটা দুইটা তিনটা চারটা, চারটা এখন দুইটা স্লাইভার হয়ে যাবে। is executed. আর এটা হচ্ছে এই যে ফ্লুটেড ডেলিভারি রোলার, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ডায়াগ্রামটায়, ফ্লুটেড ডেলিভারি রোলার, ওটার নিচে আরেকটা রোলার অবশ্যই আছে, আর এটা হচ্ছে ডেড ওয়েট। The slivers are being crimped and the crimped slivers are collected in the cans. Such crimping is executed to improve the cohesion within the sliver so that sliver does not break easily during withdrawal from the can or passage at the feed of the next drying stage. The tramping action is shown here, by which several layers of the delivered slivers are made compact within the can so that a large amount of drawn slivers can be stored in a single can. The mechanism behind the up and down movement of the tram is shown here. এখানে হচ্ছে একটা হাতুড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে স্লাইভার গুলিকে চাপ দিয়ে দিয়ে রাখা হয়। তো এখন কটনের স্লাইভারের সাথে এটা মিলালে চলবে না। কটনে তো আমরা কতই অটোমেশন দেখলাম এই কয়দিনে, যে ম্যাটেরিয়ালকে কত যেন হাতের ছোঁয়াটাও না লাগে, আর এখানে মোটামুটি হচ্ছে একটা ডেড ওয়েট দিয়ে চাপ দিয়ে দিয়ে ভরা হচ্ছে যেন বেশি স্লাইভার রাখতে পারি। তো দুইটার সাথে আসলে মিলানো কঠিন। তো কিভাবে হচ্ছে এই ডেড ওয়েটটা উঠানামা করে ওটাই দেখানো হচ্ছে, যে একটা ক্যামের মাধ্যমে উঠানামা করে। এই যে ক্যামটা এখানে, তোমরা বুঝতে পারতেছো কিনা, এই জায়গাটা একটা ক্যাম আছে এখানে। The positioning of the tramp head with respect to the can is shown here to indicate that the curvature of the tramp head matches very well with the inner curvature of the can. This matching is necessary to ensure proper compression of the slivers in layers within the can, and also to avoid any entanglement between the sliver layers. We are observing the collection of drawn slivers in the cans. The cans are here. The defective drawing pressing roller with cuts is shown. This needs to be replaced at the earliest. ব্যবহার করতে করতে স্লাইভার ড্রয়িং প্রেসিং রোলারের মধ্যে তোমার হচ্ছে বেশ কিছু কাট দেখা যাচ্ছে, এগুলো ফ্রিকশনের ফলে হয়ে যায়। তো এরকম হলে তাদেরকে চেঞ্জ করতে হবে to ensure the regularity in the delivered sliver. This is a push bar type fast drying machine. We are observing the feed of the card slivers now the movement of the gill pins in the drafting zone, and now the delivery of drawn slivers after doubling of 2:1. We are observing the design of the gill pins in the push bar drying machine. এগুলাই হচ্ছে গিল পিন, আর নিচের ফ্রেমটা হচ্ছে ফলার বার। তো এটা তো ছিল ফার্স্ট ড্রয়িং, যেখানে আমরা হচ্ছে কার্ডেড স্লাইভার ফিট দিয়েছিলাম। তো ফার্স্ট ড্রয়িং এর পরেও তো আমরা দেখেছি যে মোটামুটি আমাদের তিনটা ড্র ফ্রেম ব্যবহার করতে হবে, ফার্স্ট ড্র ফ্রেম, সেকেন্ড ড্র ফ্রেম, আর হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম।
যদি একদম হাই কোয়ালিটির হচ্ছে ইয়ার্ন হয় ভেরি ফাইন, তাহলে হচ্ছে 4টা ড্র ফ্রেম। 4টা ড্র ফ্রেম কিভাবে? সেকেন্ড ড্র ফ্রেমে 2বার প্রসেস করতে হবে। আর যদি একদম লো কোয়ালিটির ইয়ার্ন হয় স্যাকিং ওয়েফট, তাহলে 2টা ড্র ফ্রেম ব্যবহার করলেই চলবে, ফার্স্ট ড্র ফ্রেম এবং ফিনিশের ড্র ফ্রেম। তো এটা আমরা সেকেন্ড ড্র ফ্রেম দেখতে পাচ্ছি আর কি, যে অনেকগুলি ফার্স্ট ড্র ফ্রেম থেকে আসা চিকন চিকন স্লাইভার একসাথে ফিট দেওয়া হচ্ছে। We are observing how the stop motion works in case of a breakage of a feed sliver. We are observing how the slivers are joined after a break. This is the drafting zone. The proper embedment of slivers মেকানিজম কিন্তু একই, এখানেও রিটেনিং রোলার, সামনে ড্রয়িং প্রেসিং, হ্যাঁ, এটা জকি রোলার, তারপর হচ্ছে তোমার এই যে ফলার বার, এগুলা একই মেকানিজম একই, কিন্তু হচ্ছে স্লাইভারের আকৃতি ছোট হয়ে গেছে। within the gill pins or gilling is shown here. A doubling of 4:1 এখানে কিন্তু আবার 4:1 ডাবলিং। is shown here. A doubling of 3:1 is shown here. Wrong use of doubling plate is shown here. We are observing the sliver delivery from a second drawing machine. Here we are observing that the crimping weight is missing, which is very much undesirable, since for this the appropriate crimping of the output sliver cannot be executed, which may cause operational problem in feed of the next drawing stage. Now we will see the operation of screw gill type finisher drawing machine. We are now seeing at the creel side of a finisher drawing machine. It is seen that the sliver stop motion has not worked. Are seen engaged in picking and cleaning operations. এরা হচ্ছে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, জুট স্পিনিং এর মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, এখন মেইনটেনেন্স করতেছে আর কি। Is seen being cleaned. With proper gilling of slivers. The presence of the pinning bar ensures such proper embedment or gilling of the slivers within the gill pin. And there is no আচ্ছা, মোটামুটি এগুলি দেখলেই হবে। আমাদের যেহেতু হাতে সময় কম, আমরা হচ্ছে পুরোটা পরে তোমরা দেখে নিও। তো আমরা মোটামুটি এখান থেকে যে টপিকগুলি ইতিমধ্যেই দেখেছি, একটা হচ্ছে যে আমাদের জুট ড্র ফ্রেম কিভাবে কাজ করে, যে ক্রিম্পিং বক্স নিয়ে তো আমরা দেখেছি যে ক্রিম্পিং বক্সটা কিভাবে কাজ করে। ডেড ওয়েট, সেলফ ওয়েটেড হচ্ছে যেই লিভারটা থাকে সেটার ফলে, এখান থেকে তোমরা এটা পড়ে নিবা। আর ওয়ার্কিং প্রিন্সিপালটাও তোমরা পড়ে নিবা। এই ডায়াগ্রামটা তো আমরা মাত্রই কথা বলে আসছি যে কোনটা কি। হ্যাঁ, তো এটা হচ্ছে রিটেইনিং রোলার, আর তারপরে জকি রোলার। এই পিনগুলিকে বলা হয় হচ্ছে
গিলপিন, নিচের ফ্রেমগুলিকে বলা হয় ফলার বার। ড্রয়িং রোলার, ড্রয়িং প্রেসিং রোলার, কালোটা হচ্ছে ডাবলিং প্লেট। তার সামনে গেলে ফ্লুটেড ডেলিভারি রোলার, তার সামনে গেলে হচ্ছে ক্রিম্পিং বক্স, তারপরে স্লাইভার ক্যান। এই হচ্ছে আমাদের মোটামুটি। আচ্ছা, আর এখানে কিছু হচ্ছে ডেফিনিশন আছে। যেমন বলা হচ্ছে প্রথমে রিচ কাকে বলে। রিচ হচ্ছে রিটেইনিং রোলার থেকে শুরু করে সবার প্রথমের হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত দূরত্বকে বলা হয় হচ্ছে রিচ। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য ফ্রন্ট ব্যাক রোলার অর্থাৎ রিটেইনিং রোলার টু দ্য বাইট অফ দ্য ফ্রন্ট ড্রয়িং অ্যান্ড ফ্রন্ট প্রেসিং রোলার। তার মানে হচ্ছে এই যে আমার এখান থেকে এই রিটেইনিং রোলারটা থেকে এই রিটেইনিং রোলার থেকে এই ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত যে দূরত্ব, সেটাকেই বলা হচ্ছে আমার মেশিনের রিচ। এই রিটেইনিং রোলার থেকে ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত দূরত্ব যেটা, সেটাকে বলা হচ্ছে আমার রিচ। তারপরে হচ্ছে নিপ কাকে বলে। নিপ বলে হচ্ছে এই যে সবচেয়ে সামনের যে গিলপিন আমাদের এই স্যার হ্যাঁ বলো। স্যার একজন হচ্ছে স্যার মনে হয় ভুল করে বের হয়ে গেছে, তো এখন মনে হয় ঢুকতে পারতেছে না আইডি লক দেখে। তো আচ্ছা, এটা বলতেছে করে যদি দিব। আনলক করতেন তাহলে ঢুকতে পারতেন। না, আমি আনলক করে রাখি নাই। আমি আনলক করি না। জি স্যার। আনলক করি নাই, আমি আনলক করি না কখনো। আচ্ছা স্যার, সমস্যা অন্য নেই। কোনো সমস্যা? আচ্ছা, তো এখানে হচ্ছে যেটা বলছিলাম যে এই রিটেইনিং রোলার থেকে এই তোমার ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত দূরত্বটা হচ্ছে রিচ। আর হচ্ছে এই সবচেয়ে সামনের গিলপিন থেকে রিটেইনিং ড্রয়িং প্রেসিং রোলার, সবচেয়ে সামনের গিলপিন থেকে ড্রয়িং প্রেসিং রোলারের দূরত্বটাকে বলা হচ্ছে নিপ। তারপরে হচ্ছে পিচ অফ ফলার। পিচ অফ ফলার হচ্ছে পরপর দুইটা পাশাপাশি দুইটা হচ্ছে গিলপিনের মধ্যবর্তী যে দূরত্ব, অথবা পাশাপাশি দুইটা ফলার বারের যে মধ্যবর্তী দূরত্ব, তাকে বলা হয় হচ্ছে পিচ অফ ফলার। তারপরে হচ্ছে লিড পার্সেন্টেজ। লিড পার্সেন্টেজ হচ্ছে আমরা তো আগেই বলেছি যে তোমার রিটেইনিং রোলারের চাইতে হচ্ছে ইয়েটা একটু জোরে ঘুরবে। তোমার রিটেইনিং রোলারের চাইতে ড্রয়িং রোলারটা একটু জোরে ঘুরবে। এবং একই সাথে আমি বলেছিলাম যে মধ্যবর্তী জায়গায় ফলার বারগুলি কিন্তু জুটকে হচ্ছে কম্বিং করে যাবে। কম্বিংটাকে ইফেক্টিভ করার জন্য রিটেইনিং রোলারের চাইতে এই ফলার বারগুলির সারফেস স্পিড বেশি হওয়াটা জরুরি। কম্বিংটাকে ইফেক্টিভ করার জন্য রিটেইনিং রোলারের চাইতে এই ফলার বারের স্পিড বেশি হওয়া জরুরি। তাতে করে হচ্ছে কম্বিংটা ভালো হবে, পারফেক্ট হবে। তো এখন তার মানে রিটেইনিং রোলারের চাইতে ফলার বারের সারফেস স্পিড বেশি। তো কত পার্সেন্ট বেশি, কত পার্সেন্ট বেশি, এটাকে এই পার্সেন্টেজটাই হচ্ছে লিড পার্সেন্টেজ। দেখে নাও যে এসএস মানে হচ্ছে সারফেস স্পিড। সারফেস স্পিড অফ ফলার মাইনাস সারফেস স্পিড অফ রিটেইনিং রোলার বাই সারফেস স্পিড অফ রিটেইনিং রোলার ইন্টু 100%। অর্থাৎ রিটেইনিং রোলারের সারফেস স্পিডের তুলনায় ফলার বারের সারফেস স্পিড কত পার্সেন্ট বেশি, সেটাই হচ্ছে লিড পার্সেন্টেজ। আমি শেষবার আবারও হচ্ছে ডেফিনেশন গুলি বলে দিচ্ছি। রিচ মানে হচ্ছে এই রিটেইনিং রোলার থেকে শুরু করে ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাই হচ্ছে রিচ। তারপরে হচ্ছে নিপ। নিপ হচ্ছে সবচেয়ে সামনের গিলপিন থেকে ড্রয়িং প্রেসিং রোলারের দূরত্বকে বলা হচ্ছে নিপ। তারপরে হচ্ছে পিচ অফ ফলার বার। পিচ অফ ফলার মানে হচ্ছে পাশাপাশি দুইটা ফলার বারের মধ্যবর্তী দূরত্বটাকেই বলা হচ্ছে পিচ। আর যেটা লিড পার্সেন্টেজ হচ্ছে রিটেইনিং রোলারের তুলনায় ফলার বারের সারফেস স্পিড কত পার্সেন্ট বেশি, সেটাকে বলা হচ্ছে লিড পার্সেন্টেজ। তাহলে এখান থেকে আমরা মোটামুটি যে জিনিসগুলি পড়ে নেব জুট ড্রয়িং থেকে, একটু দাগ দাও। 1 2 3 4, 1 2 3 4, এই চারটা পড়লেই হচ্ছে আমাদের চলবে। 1 2 3 4। লিখে নিছো? জুট ড্রয়িং 1 2 3 4, চারটা। জি স্যার, লেখেন। আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন না থাকলে আইডি লিখে লিভ নিতে পারো। কোন সেকশন আসছো তোমরা? সেকশন 3 স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, অথবা হচ্ছে প্রশ্ন না থাকলে আইডি লিখে লিভ নাও।